তাহলে তোমরা কয়জন ঢুকলে? এরপর আমরা এখনই স্টার্ট করে দিই, নাহলে পারা যাবে না। পার্টিসিপেন্ট 13 পাচ্ছি। রোল 1 থেকে 5 আচ্ছা নাকি? কয়জন ঢুকছো রোল 1 থেকে 5? রোল 3, 6, 10 1 তো নাই তোমাদের, 2 থেকে না? 3 পাচ্ছি, 6 পাচ্ছি, 10, 8, 10, 12। দেখি যারা ঢুকেছে তাদের থেকে পড়া আরম্ভ করি। আচ্ছা, আমরা একটু ব্লিডিং ডিসঅর্ডারটা অল্প বলি, ওরা সবাই ঢুকুক, তারপরে ওইটার পড়া ধরি। ব্লিডিং ডিসঅর্ডার, হ্যালো জি ম্যাম, শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা, ব্লিডিং ডিসঅর্ডার আসলে এটা যদিও ব্লিডিং ডিসঅর্ডার, টেন্ডেন্সি টু ব্লিড, সেজন্য ব্লিডিং ডিসঅর্ডার বলা হচ্ছে, কিন্তু আসলে মেইন নামটা হবে হেমোরেজিক ডিসঅর্ডার। হ্যালো জি ম্যাম, শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। দেখতে পাচ্ছি না কি ঘটনা। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। কিন্তু মানে এখানে হেমোরেজিক ডিসঅর্ডার আর ব্লিডিং ডিসঅর্ডারটাকে সেম অর্থে বোঝানো হচ্ছে। অনেক সময় দেখা যাবে শুধুমাত্র বলা হয় যে প্রশ্ন করার সময় যে শুধু ব্লিডিং ডিসঅর্ডার বলতে, আসলে আমরা এখানে হেমোরেজিক ডিসঅর্ডারকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ভাস্কুলার ডিফেক্ট, প্লেটিলেট ডিফেক্ট, আর একটা হচ্ছে কোয়াগুলেশন সিস্টেমের ডিফেক্ট। এই তিনটার কারণে, এই তিনটাতেই যদি সমস্যা থাকে তখনই কিন্তু ব্লিডিং হয়, টেন্ডেন্সি টু ব্লিড। ভাস্কুলার এবং প্লেটিলেট ডিফেক্টের কারণে যে ডিসঅর্ডার গুলা হয় সেগুলা কিন্তু মোস্টলি ব্লিডিং ডিসঅর্ডার বলা হয়। আর কোয়াগুলেশনের ফ্যাক্টরের কারণে যেগুলো হয় সেগুলো হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডার। এই দুইটা মিলে একসাথে হচ্ছে হেমোরেজিক ডিসঅর্ডার, যেখানে হেমোরেজ হয়। কিন্তু দেখা যাচ্ছে এটা আসলে আমরা ইন্টারচেঞ্জেবলি। হ্যালো হ্যালো, কোন দুটো মিলে ম্যাম হেমোরেজিক ডিসঅর্ডার? আমরা হেমোরেজিক ডিসঅর্ডারকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আমরা দেখো ব্লিডিং ডিসঅর্ডার, যেমন ক্লাসিফিকেশন অফ হেমোরেজিক ডিসঅর্ডার, এক নাম্বার আছে ভাস্কুলার ডিফেক্ট। এটা ব্লিডিং ডিসঅর্ডার একদম ফার্স্ট লেসন 32 ব্লিডিং ডিসঅর্ডার ফার্স্ট পেজে। ভাস্কুলার ডিফেক্ট, প্লেটিলেট অ্যাবনরমালিটিস, আর হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, তাই না? এই তিনটা মেইন পয়েন্ট। এই তিনটা কারণেই তো হেমোরেজ হয়। হেমোরেজ হয় তার মানে ব্লিডিং। আসলে হেমোরেজ আর ব্লিডিংটা একই রকম বলাতে গিয়ে দেখা যাচ্ছে ব্লিডিং ডিসঅর্ডারে আমরা ইউজ করি। কোনো সময় স্যার আবার থাকে যে একদম পারফেক্টলি ব্লিডিং ডিসঅর্ডার বলো, তখন কিন্তু আসলে বলতে হবে ভাস্কুলার ডিফেক্ট আর প্লেটিলেট ডিফেক্ট। এই দুইটার কারণে ব্লিডিং ডিসঅর্ডারটা হয়। আর কোয়াগুলেশন ফ্যাক্টরের জন্য হচ্ছে কোয়াগুলেশন ডিফেক্ট। এই দুইটার কম্বিনেশন হচ্ছে হেমোরেজিক ডিসঅর্ডার। আমি কি বুঝাতে পারলাম? তার মানে ব্লিডিং ডিসঅর্ডার বললে তুমি কোয়াগুলেশনটা বললেও কোনো অসুবিধা হবে না। কেউ যদি আলাদা করে জানতে চায় না কোয়াগুলেশন ডিফেক্ট না, শুধু ব্লিডিং এরটা বলো, তখন তোমাকে বুঝে নিতে হবে কোয়েশ্চেনটা যে উনি আসলে জেনুইন ব্লিডিং ডিসঅর্ডার চাচ্ছে, হেমোরেজিক ডিসঅর্ডার না, শুধু ব্লিডিং ডিসঅর্ডার। সেক্ষেত্রে ভাস্কুলার ডিফেক্ট এবং প্লেটিলেট অ্যাবনরমালিটিসটাই বলতে হবে। আর সব মিলে হচ্ছে হেমোরেজিক ডিসঅর্ডার। মোট কথা হেমোরেজিক ডিসঅর্ডার আসলে ব্লিডিং ডিসঅর্ডার নামেও কি হয়, ব্যবহৃত হয় বলে আমরা কোয়াগুলেশন ডিসঅর্ডার গুলোকেই আগে বলছি। এটা কেন আমি বলে দিলাম, কারণ আমরা যখন কোনো কোয়েশ্চেন করি, হয়তো বললাম যে তুমি দুইটা ব্লিডিং ডিসঅর্ডারের নাম বলো, তখন ও দেখা যাচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডার গুলোই ফার্স্ট বলতে থাকে। আমাদের মাথায় তখন থাকে হচ্ছে আসলে আমরা ভাস্কুলার ওয়ালের ডিফেক্ট অথবা প্লেটিলেট অ্যাবনরমালিটি নামগুলো শুনতে চাচ্ছি ব্লিডিং ডিসঅর্ডার মানে। কিন্তু দেখা যাচ্ছে মানে প্রথমে কোয়াগুলেশন ডিসঅর্ডার গুলো দিয়ে স্টার্ট করে, তখন কোয়েশ্চেন গুলো একটু জটিল হয়ে যায়। কোয়াগুলেশন ডিসঅর্ডারে তাহলে এটা তো কোয়াগুলেশন ডিসঅর্ডার, ব্লিডিংটা বলো, তখন তোমরা কোয়েশ্চেনটা ধরতে পারো না। এই জন্য আমি বলে দিলাম যে ব্লিডিং মানে এখানে আসলে চ্যাপ্টারটার নামটা ব্লিডিং ডিসঅর্ডার। এখানে আসলে আমরা যা আলোচনা করছি ব্লিডিং ডিসঅর্ডার এবং কোয়াগুলেশন ডিফেক্ট মিলে হেমোরেজিক ডিসঅর্ডার গুলাকে আমরা কিন্তু আলোচনা করছি। হেমোরেজিক ডিসঅর্ডারটাকে ব্লিডিং ডিসঅর্ডার নামও আসলে আগে ব্যবহার হতো, সেই জন্য এখন ওই পুরনো সেরকমই রয়ে গেছে। কিন্তু যখনই তোমাকে
কোশ্চেনের যদি তোমাকে একটু মানে কোয়েশ্চেনটা তোমাকে বুঝতে হবে যে যখন কোয়াগুলেশন ডিফেক্ট তুমি বলতে যাও থামিয়ে দেওয়া হলো ব্লিডিং গুলা বলো, তখন তোমাকে বুঝতে হবে ভাস্কুলার ডিফেক্ট আর প্লেটলেট ডিফেক্টের কথাই উনি জিজ্ঞেস করছে। আমার কথা কি বোঝা গেছে? হ্যালো হ্যালো ইনসান। ম্যাম বুঝা গেছে ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের এখন আমি শুধুমাত্র এখানে অনেকগুলো ডিজিজ আছে, আমি এতগুলো ডিজিজ বলবো না, যেগুলো মেইন ইম্পর্টেন্ট ডিজিজগুলো যেটা তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন ব্লিডিং ডিসঅর্ডারের একটা ডিজিজ আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, আইটিপি। একটা ডিজিজ বললাম। কোয়াগুলেশন ডিজিজের একটা ডিজিজ হচ্ছে হিমোফিলিয়া। মেইনলি হচ্ছে এই দুইটা ডিজিজের আমরা ফুল মানে ল্যাব ডায়াগনোসিসটা জানবো। ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরারও জানবো, এদিকে কোয়াগুলেশন ডিসঅর্ডারের মধ্যে জানবো হচ্ছে হিমোফিলিয়া। এখন আসি যেটা ব্লিডিং ডিসঅর্ডার, যেটা ভাস্কুলার ডিফেক্ট আর হচ্ছে প্লেটলেট অ্যাবনরমালিটিতে আছে। যেমন ভাস্কুলার ডিফেক্টের আন্ডারে কিন্তু আছে কি হেরিডিটারি কিছু কজ আছে, হেরিডিটারি হেমোরেজিক টেলেনজেকটেশিয়া, এহলার ড্যানলো সিনড্রোম, কনজেনিটাল অ্যাকোয়ার্ডের মধ্যে যে কোনো ইনফেকশন। এই যে অ্যাকোয়ার্ডে দেখো অ্যাথেরোস্ক্লেরোসিস, পারপুরা, সব রকমের পারপুরা, অ্যালার্জিক পারপুরা, স্যানাল পারপুরা, পারপুরা সিমপ্লেক্স, অ্যানোকিস্কুলিন পারপুরা, এগুলো সব হচ্ছে অ্যাকোয়ার্ড। কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার এগুলো অ্যাকোয়ার্ড। আবার দেখো এক ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, এটার নামও কিন্তু আইটিপি, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। এটা কিন্তু পড়েছে প্লেটলেট ডিফেক্টে। তাহলে অন্য পারপুরাগুলা সবগুলা হচ্ছে ভাস্কুলার ডিফেক্টে, অ্যানোকিস্কুলিন পারপুরা, পারপুরা সিমপ্লেক্স, স্যানাইল, অ্যালার্জিক পারপুরা, এগুলা সবগুলা হচ্ছে কার আন্ডারে? ভাস্কুলার ডিফেক্টে। আমরা জানি ভেসেলের ওয়ালের মধ্যে সি প্রোটিন, এস প্রোটিন। আচ্ছা, কোয়াগুলেশন এইখানে কি হয় আসলে? হেমোরেজিক ডিসঅর্ডার মানে হচ্ছে হেমোরেজ, আমরা জানি যে হেমোস্টেসিস, হেমোস্টেসিসের যে আমরা স্টেপগুলো ফিজিওলজিতে পড়ে এসেছি না, হেমোস্টেসিসের স্টেপ, সেইখানে কোনো একটা জায়গায় যদি সমস্যা হয় তাহলে কিন্তু তার ব্লিডিং হবে। তাহলে ভাস্কুলার ডিফেক্টে মেইন হচ্ছে যে প্রোটিন সি, প্রোটিন এস, ভাস্কুলার ওয়ালের মধ্যে যে থাকে সেইখানের মধ্যে সমস্যা। তাহলে এগুলা কারণে প্লেটলেট অ্যাবনরমালিটিস গুলো দেখো কয় রকম। এই জায়গাটাতে তোমরা খুব ভুল করো। মেইনলি কোয়েশ্চেন করা হয় আইটিপি ডায়াগনোসিস এছাড়া। হ্যালো ম্যাম শোনা যাচ্ছে? আনস্টেবল কেন আবার? আচ্ছা, আমি প্লেটলেট অ্যাবনরমালিটিসটাই দেখো। প্লেটলেট অ্যাবনরমালিটিস কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। একটা আছে থ্রম্বোসাইটোপেনিয়া, 2 নাম্বার আছে থ্রম্বোসাইটোসিস, 3 নাম্বার থ্রম্বোস্থেনিয়া। তাহলে আমি কয়টা টার্মিনোলজি বললাম? 3 রকমের টার্মিনোলজি বললাম। একটা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া, নাম দিয়ে বোঝা যাচ্ছে থ্রম্বোসাইট কাউন্ট কম। আবার দেখো ব্লিডিং, প্লেটলেট অ্যাবনরমালিটিদের মধ্যে দেখো ব্লিডিং হচ্ছে, থ্রম্বোপেনিয়া হলো হচ্ছে, আবার প্লেটলেট বেশি হলেও কিন্তু কি হচ্ছে? ব্লিডিং হচ্ছে, থ্রম্বোসাইটোসিস। থ্রম্বোসাইটোসিসের একটা আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইটেমিয়া, এসেনশিয়াল থ্রম্বোসাইটেমিয়া, সাইটোসিস। সাইটেমিয়া হচ্ছে বোন মেরুতে তৈরি হলে, বোন মেরু থেকে তো আমরা ফ্যাক্টরি, সেখান থেকে যদি তৈরি হয়, বেশি বেশি প্রোডাকশন হয়, তখন তাকে বলা হয় এসেনশিয়াল থ্রম্বোসাইটেমিয়া। এটা হচ্ছে বোন মেরুতেই হচ্ছে। থ্রম্বোসাইটোসিস বোন মেরুতে হতে পারে বা অন্যান্য প্রাইমারি কজের জন্য হতে পারে, সেকেন্ডারি। শুধুমাত্র প্রাইমারি কজ হলে তখন তাকে বলা হচ্ছে থ্রম্বোসাইটেমিয়া। প্রাইমারি কজ মানে হচ্ছে বোন মেরুতে হচ্ছে। সেকেন্ডারি যে কজের জন্য কি হতে পারে? থ্রম্বোসাইটোসিস হতে পারে, যেমন ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া, মাইলোপলিফারেটিভ ডিসঅর্ডার, যেগুলো পলিসাইথেমিয়া, ভেরা ইনফেকশন, পোস্ট স্প্লেনেক্টমি, স্প্লিন যদি কেটে ফেলা হয় ইনজুরির কারণে, এগুলার কারণে কি হতে পারে? থ্রম্বোসাইটোসিস হতে পারে, থ্রম্বোসাইটোসিস হতে পারে। তাহলে আমরা একটা থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য বললাম প্লেটলেট কাউন্ট কম, সে থ্রম্বোসাইটোপেনিয়ার কজ একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার। এটা ইনভেরিয়েবলি তোমাদেরকে ধরা হবে। তোমাদেরকে কিন্তু মেইনলি ব্লিডিং ডিসঅর্ডার থেকে কোশ্চেন করা হয়, মানে ব্লিডিং ডিসঅর্ডার কোশ্চেন বিডিএসসি পাবাই। একটু সিনারি বেসড করে, দাঁত মাজতেছে কারো, যদি তুমি দেখো যে ব্লিডিং হচ্ছে, কি কারণ হতে পারে, এইভাবে যায়। আবার সেখান থেকে অ্যানিমিয়ার মধ্যে হিমোলাইটিক, যে স্কারবি, ভিটামিন সি ডেফিসিয়েন্সি, ওখান থেকে তোমার হিমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যে ঢুকে, হিমোলাইটিক অ্যানিমিয়াতে ঢুকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে
প্লেটলেট অ্যাবনর্মালিটি, তার যদি ফিভার থাকে যেমন ডেঙ্গু ফিভার, সেখানেও আমাদের ব্লিডিং পেতে পারি। এছাড়া তার যদি লিউকেমিয়া থাকে তখনও কিন্তু এরকম সে ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে, গাম ব্লিডিং এগুলো নিয়ে আসতে পারে প্লাস্টিক অ্যানিমিয়া থাকলে। আর এছাড়া আইটিপিতে দেখো থ্রম্বোসাইটোপেনিয়াকে দেখো, তোমাদের বইতে একটু তাকাও, থ্রম্বোসাইটোপেনিয়া যেটা মানে ডিক্রিজ ডব্লিউবিসি কাউন্ট, এখানে দেখো একটা হচ্ছে ডিমিনিশ প্রোডাকশন, প্লাস্টিক অ্যানিমিয়া তৈরি হচ্ছে না। আর একটা দেখো এনহ্যান্স প্লেটলেট ডিস্ট্রাকশন, কি হচ্ছে, প্রোডাকশন ঠিক আছে কিন্তু প্লেটলেটটা ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি তো প্লেটলেট কম, সেটা হচ্ছে আইটিপি। এছাড়া হতে পারে সিকুয়েস্ট্রেশন অফ প্লেটলেট আছে বাট একটা জায়গায় সিকুয়েস্ট্রেট হয়ে আছে, সেটা হচ্ছে হাইপারস্প্লেনিজমে হয়। আমাদের মেন দুইটা লাগবে, একটা হচ্ছে ডিমিনিশ প্রোডাকশন আর একটা হচ্ছে এনহ্যান্স প্লেটলেট ডিস্ট্রাকশন। তাহলে মোট কথা আমি এখানে দিচ্ছি আইটিপিটা কিন্তু প্রোডাকশনের সমস্যা না, আইটিপিতে কি হচ্ছে, আইটিপিতে হচ্ছে মেনলি ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, অটো অ্যান্টিবডি তৈরি হয়, সে অটো অ্যান্টিবডি দিয়েই প্লেটলেটটা ডিস্ট্রাকশন হয়েছে। তাহলে প্রোডাকশনের সমস্যা যেখানে কম তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে একটা হচ্ছে প্লাস্টিক অ্যানিমিয়া, তারপর হচ্ছে বোন ম্যারো ইনফিলট্রেশন, বোন ম্যারো যদি ইনফিলট্রেটই থাকে কোনো ক্যান্সার সেল দিয়ে, লিউকেমিয়া সেল, আদার ক্যান্সার সেল অথবা মাইলোফাইব্রোসিস হয়ে থাকে, তখন আলটিমেটলি বোন ম্যারো থেকে কি তৈরি হবে না, প্রোডাকশন, তাহলে এটা প্রোডাকশন কম হচ্ছে। তাহলে আমরা সবই যদি ভুলে যাই, থ্রম্বোসাইটোপেনিয়ার তিনটা কারণ আমরা কখনোই ভুলবো না, 3-4টা কারণ। একটা হচ্ছে কম তৈরি হচ্ছে কি প্লাস্টিক অ্যানিমিয়া, আর একটা হচ্ছে যে কোনো কার্সিনোমা দিয়ে যদি বোন ম্যারো ইনফিলট্রেট, সেকেন্ডারি কার্সিনোমা গুলা বোন ম্যারো ইনফিলট্রেট থাকে যেমন লিউকেমিয়া, তারপরে হচ্ছে আদার কার্সিনোমা। এছাড়া হচ্ছে বর্তমানে যেমন ডেঙ্গু ফিভার খুব বেশি, ডেঙ্গু ফিভারও কিন্তু এখন আমরা প্লেটলেট অ্যাবনর্মালিটি, প্লেটলেট থ্রম্বোসাইটোপেনিয়া নিয়ে প্রেজেন্ট করে। তারপরে হচ্ছে আরেকটা বেশি ডিস্ট্রাকশন হয়, সে হচ্ছে আইটিপি, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। এই 3-4টা ডিজিজ প্রথমে আমার মাথায় থাকতে হবে। থ্রম্বোসাইটোপেনিয়া মানেই এই 4-5টা ডিজিজের আমি নাম বলবো। কেন আমি এভাবে করে বলছি, কারণ তোমরা আবার কি করো, ডিমিনিশ প্লেটলেট ডিস্ট্রাকশন, বোন ম্যারো ইনফিলট্রেশন, এই কথাগুলো বলতে গিয়ে আসল ডিজিজের নাম বলতে পারো না। এই জন্য তুমি আগে মুখস্থ করবা ডিজিজের নাম, তারপরে ওই ডিজিজটা ধরে চিন্তা করবা যে এটা কি করে, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া কেন হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডিক্রিজ প্রোডাকশন, কারণ ও তো অ্যাপ্লাসিয়া বোন ম্যারোতে প্রোডাকশন তৈরি হচ্ছে না। ঠিক একইভাবে লিউকেমিয়া, মাইলোফাইব্রোসিস, এগুলো তো কি হচ্ছে, এই বোন ম্যারো এই সেলগুলো দিয়ে, অ্যাবনর্মাল সেলগুলো দিয়ে অকুপাইড থাকতেছে, প্লেটলেট প্রোডাকশনটা কম তৈরি হচ্ছে। কিন্তু আইটিপির ক্ষেত্রে তা না, আইপিটিপিতে বোন ম্যারোতে সমস্যা না, আইটিপিতে তৈরি হচ্ছে বাট কি হচ্ছে, ইনক্রিজ ডিস্ট্রাকশন হচ্ছে। এবার এটা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া বললাম। থ্রম্বোসাইটোসিস, সাইটোসিস মানে ইনক্রিজ, প্লেটলেট কাউন্ট যখন নরমালি 4.5 লাখ আমরা জানি পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, 5 লাখের বেশি হলে তখন তাকে বলা হয় থ্রম্বোসাইটোসিস। এই থ্রম্বোসাইটোসিসটাতে আমরা একটা টার্মিনোলজি ইউজ করলাম, সেটা হচ্ছে থ্রম্বোসাইটেমিয়া। মিয়া মানে হচ্ছে বেশি প্রোডাকশন তৈরি হচ্ছে কোথায়, বোন ম্যারোতে, এটা হচ্ছে প্রাইমারি থ্রম্বোসাইটোপেনিয়া। এছাড়া থ্রম্বোসাইটোসিস হতে পারে আরো অনেক কারণে, মানে প্লেটলেট বেশি হতে পারে, যেমন কোনো কারণে হ্যামোরেজ, তাহলে কিন্তু কি হতে পারে, প্লেটলেট বেশি তৈরি হতে পারে। ইনজুরি হলে, ইনজুরি আলটিমেটলি যদি হ্যামোরেজ হয়, ইনফেকশন, ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া, মাইলোপলিফারেটিভ ডিজঅর্ডারের মধ্যে পলিসাইথেমিয়া বেড়া, সেগুলোর জন্য কি হতে পারে, থ্রম্বোসাইটোসিস হতে পারে। থ্রম্বোসাইটোসিস হলে নেক্সট কি অসুবিধা, সাইটেমিয়াতে যেমন বললাম ব্লিডিং হচ্ছে, থ্রম্বোসাইটোসিসে কিন্তু ব্লিডিং হচ্ছে, আলটিমেটলি অসুবিধা কি হবে, থ্রম্বোসাইটোসিস থেকে কিন্তু আলটিমেটলি থ্রম্বাস ফর্মেশন হতে পারে। থ্রম্বাস ফর্মেশন হয়ে গেলে আমরা জানি সেখান থেকে এম্বোলিয়া হতে পারে, থ্রম্বাস হতে হলে স্ট্রোক, তারপরে হতে পারে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এইসব কমপ্লিকেশন গুলো হতে পারে। Functional abnormalities of the platelets is called thromboasthenia. তাহলে ও প্রোডাকশনে ঠিক আছে, ডিস্ট্রাকশনও সে হচ্ছে না, কিন্তু তার সে ফাংশন করতে পারছে না, ফাংশনাল অ্যাবনর্মালিটি। ফাংশনাল অ্যাবনর্মালিটি অফ দ্য প্লেটলেট ইজ কল্ড থ্রম্বোএস্থেনিয়া। আমরা জানি কিছু গ্লাইকোপ্রোটিন এখানে থাকে, 2B, তারপর হচ্ছে 3C, এরকম এই গ্লাইকোপ্রোটিন গুলা কম্বিনেশন হয়ে এখানে
থাকে, এই গ্লাইকোপ্রোটিনগুলোর যদি পার্সেন্টেজে কম হয়, গ্লাইকোপ্রোটিন কম, গ্লাইকোপ্রোটিন 5% এর কম থাকলে কিন্তু আবার সে কি করতে পারে না। আলটিমেটলি এখানে প্লেটলেট গুলা কি করে, প্লেটলেট গুলা কিন্তু ক্লট ফরমেশন করে। আমরা যে হিমোস্ট্যাসিস করি ওখানে প্লেটলেটের মেন উদ্দেশ্য কি করে, তারা অনেকগুলো স্টিকিনেস হয়ে একটা আরেকটার গায়ে লেগে থেকে ক্লট ফরমেশন করে, তাই না, হেমোরেজিকে ব্লিডিং হতে বাধা দেয়। তাহলে সেখানে ওখানে কি হতে পারতেছে না, ওরা ওই ক্লটটা ফরমেশন করতে পারছে না, ওই গ্লাইকোপ্রোটিনগুলোর যে পার্সেন্টেজে থাকার কথা নরমালি সে পার্সেন্টেজের চেয়ে কম থাকার কারণে। তাহলে এটা হচ্ছে ফাংশনাল অ্যাবনরমালিটি। তাহলে আমি তিনটা টার্মিনোলজি সম্পর্কে জানি কিনা, একটা হচ্ছে থ্রম্বোসাইটোসিস বেশি তৈরি হওয়া, সাইটোপেনিয়া কম, থ্রম্বোসাইটোসিস ডিক্রিজ নাম্বার, আর সাইটোপেনিয়া ডিক্রিজ নাম্বার, থ্রম্বোসাইটোসিস ইনক্রিজ নাম্বার অফ প্লেটলেট। থ্রম্বোস্থেনিয়া মানে হচ্ছে কি, থ্রম্বোস্থেনিয়া হচ্ছে ফাংশনাল অ্যাবনরমালিটিস অফ প্লেটলেট, ফাংশনালি অ্যাবনরমাল প্লেটলেটকে বলা হবে থ্রম্বোস্থেনিয়া। থ্রম্বোসাইটেনিয়া হচ্ছে ইনক্রিজ প্রোডাকশন অফ দ্য প্লেটলেট। তাহলে এই চারটা টার্মিনোলজি নামগুলো একটার পর একটা লিখো তোমরা পাশে খাতাতে, তাহলে সেইগুলা কি এখনই লিখে রাখো। থ্রম্বোসাইটোপেনিয়া মানে ডিক্রিজ প্লেটলেট কাউন্ট, থ্রম্বোসাইটোসিস ইনক্রিজ প্রোডাকশন, থ্রম্বোসাইটেমিয়া ইনক্রিজ প্রোডাকশন, ব্র্যাকেটে লিখে রাখো প্রাইমারি ইন দা বোন মেরু। তারপরে হচ্ছে আর থ্রম্বোস্থেনিয়া হচ্ছে ফাংশনাল অ্যাবনরমালিটি অফ দ্য প্লেটলেট। হ্যালো, জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা, ফাংশনাল অ্যাবনরমালিটিস অফ দ্য প্লেটলেট, এটাকে বলা হবে থ্রম্বোস্থেনিয়া। অনেক সময় এই বেসিক কথাগুলো না পারলে কিন্তু আর কোনো কোয়েশ্চেন করা হয় না, যে ও পারবে না। আমরা অনেক কিছু মুখস্থ করে পেলাম, আইটিপি, ল্যাব ডায়াগনোসিস, হ্যান ত্যান সব, কিন্তু আমি এই বেসিক টার্মিনোলজিগুলো না পারলে হবে না। বেসিক টার্মিনোলজিগুলো মাস্ট নো, এইগুলো না পারলে কিন্তু পাস হবে না। এবং এগুলো থেকে যে কোনো মুহূর্তে অনেক কঠিন প্রশ্নে চলে যাওয়া যায়, যেগুলো আমরা ভুলে গেছি। কঠিন বলছি এই কারণে, কারণ দেখা যাবে তোমাকে আলমারি যখন পারছো না, তোমাকে সেই হিমোস্ট্যাসিসের ওখানে নিয়ে যাবে, কি প্রোটিন আছে, কি ফ্যাক্টর দায়ী, সব ওখানে চলে যাবে। এই জন্য বেসিক টার্মিনোলজি গুলো সবসময় মুখস্থ করে নিবা। প্রথমে যে কোনো চ্যাপ্টার পড়ার সময় আগে বেসিকটা পড়ে নিবা। তাহলে আমরা এখানে বেসিকে থ্রম্বোসাইটোপেনিয়া মানে কি, থ্রম্বোসাইটোসিস মানে কি, থ্রম্বোস্থেনিয়া মানে কি, তারপরে থ্রম্বোসাইটেমিয়া মানে কি জানলাম। তাহলে এইগুলার কারণে, এই প্লেটলেট অ্যাবনরমালিটিসের কারণে কি হয়, হেমোরেজিক ডিসঅর্ডার, হেমোরেজ হতে থাকে। এছাড়া কোয়াগুলেশন ডিফেক্টের মধ্যে আছে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি এবং ভন উইলিভেন ডিজিজ। হিমোফিলিয়া এ ডিউ টু ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সির জন্য হয়, হিমোফিলিয়া বি ফর ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি। ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 এটা মনে রাখতে হবে। এবং ভন উইলিভেন ডিজিজ। এছাড়া আদার ফ্যাক্টর ডেফিসিয়েন্সির কারণে কিন্তু ব্লিডিং হতে পারে। আমরা জানি ফ্যাক্টর 8, 2, 3, 4, 5, 6, 7, 5, 11, 12 এই মেইনলি এই ফ্যাক্টর গুলা কোথা থেকে আসে, লিভার থেকে। সিনথেসিস হয় কোথায়, লিভার থেকে। তাহলে লিভারের অ্যাবনরমালিটি থাকলেও কিন্তু কি হতে পারে, এই ফ্যাক্টর কোয়াগুলেশন ডিসঅর্ডার হতে পারে। তারপর ভিটামিন কে ডেফিসিয়েন্সি, সিভিয়ার লিভার ডিজিজ থাকলেও আলটিমেটলি এই ফ্যাক্টরগুলো প্রোডাকশন হবে না। মেসিভ ব্লাড ট্রান্সফিউশন, ডিসিমিনেটেড ইন্টারভাসকুলার, এগুলো হচ্ছে কি কজ, এগুলো হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডারের অ্যাকোয়ার্ড কজ। এখন আমি একটু হাইলাইট করব, তোমরা তো স্ক্রিনিং টেস্টগুলো একদম মানে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করবে, স্ক্রিনিং টেস্ট ফর ব্লিডিং ডিসঅর্ডার। এখন ওখানে সমস্যা যে আমি ব্লিডিং বললে হেমোরেজিক কেন লিখবো, তোমরা ধরে নিবা ব্লিডিং পুরোটাই জানতে চাচ্ছে, কিন্তু যদি স্পেসিফিক করে দেয় যে শুধু হ্যালো, জি ম্যাম এখন শোনা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিনিং টেস্টের মধ্যে দেখো টর্নিকুয়েট টেস্ট তোমাদের এখানে ফার্স্টে আছে। এইটা হচ্ছে বেডসাইড একটা টেস্ট, ল্যাবরেটরি টেস্ট কিন্তু না টর্নিকুয়েট টেস্টটা। এই জন্য আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস বলছে, কিন্তু আমরা টর্নিকুয়েট টেস্টটা এখানে বলবো না। এটা বললে অনেক সময় স্যারেরা একটু বিরক্ত হয়ে যায়। তাহলে মনে রাখবা টর্নিকুয়েট টেস্টটা তো আমরা তো যা পারি সেটাই মুখস্থ করি। টর্নিকুয়েট টেস্টটা হচ্ছে বেডসাইড টেস্ট,
মানে তুমি তোমার ল্যাবরেটরিতে যাওয়ার আগে তুমি চাচ্ছ যে এখানে আমি কি করে ফেলবো, একটা ডায়াগনোসিস, মোটামুটি ডায়াগনোসিস চলে আসবো, তখন বেড সাইডে এটা টর্নিকুয়েট টেস্টটা করা হয়। এটা একটা ব্লাড প্রেশারের মেশিনটা এখানে একটা এরিয়াতে 5 সেন্টিমিটার মনে হয় একটু উপরে ইন্টিকিউবিটাল ভেন থেকে উপরে লাগানোর পরে আমরা প্রেশারটা ইনফ্লেট করি। প্রেশারটা ইনফ্লেট করার পরে কিছুক্ষণ রেখে দেওয়া হয়, 5 মিনিট সম্ভবত। আর যাদের এরকম ব্লিডিং ডিসঅর্ডার দেখা যাবে তাদের ওখানে দেখা যাবে একটা পেটিচি এবং পারপুরা, পারপুরিক স্পট অথবা পেটিচি স্পট, পারপুরিক স্পট অথবা পেটিচি টাইপের স্পট পাওয়া যাবে। মানে ছোট 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 ব্লিডিং ব্লিডিংটা বোঝা যাবে, ছোট ছোট ছোট। কিরকম? প্যাটিচি আমরা বলি যে পিন হেড, পিন পয়েন্ট এরকম বলি না? পিন হেড মানে হেডের দিকের, পয়েন্ট মানে আরো ছোট, তাহলে ছোটগুলা হচ্ছে প্যাটিচি। প্যাটিচি মানে 2 থেকে 3 মিলিমিটার, 1 to 2 মিলিমিটার মাল্টিপল হেমোরেজিক স্পট ইনটু স্কিন মিউকাস মেমব্রেন, 1 to 2 মিলিমিটার ইউজুয়ালি, মানে ছোট ছোট পিন হেড, পিন পয়েন্ট মানে পিনের ওই পয়েন্টের অংশটা। আর হেডের দিকে এটা একটু বড় হয় না, সে একটু বড়টাকে বলা হয় পারপুরা। স্লাইটলি লার্জার হেমোরেজ ইনটু স্কিন, এটাকে বলা হয় হচ্ছে পারপুরা। আর একাইমোসিস নামে আরেকটা আছে, সেটা হচ্ছে সাবকিউটেনিয়াস, যদি হেমাটোমা অথবা ব্রুজেস হয়ে যায় তখন তাকে বলা হয় ইকাইমোসিস। ইকাইমোসিসটা হচ্ছে অনেক সময় দেখবা আমরা ব্লাড দিয়ে আসার পর একদম নীল হয়ে চলে যায়, ওই অংশটা একদম নীল হয়ে যাওয়ার একটা এরিয়া, তখন সেটা হচ্ছে সাবকিউটেনিয়াস টিস্যুতে ব্লাডটা জমে গেছে, সেটা হচ্ছে ইকাইমোসিস। তাহলে আমরা মোট কথা কতগুলো ব্লিডিং স্পট পাবো, সেটা হচ্ছে টর্নিকুয়েট টেস্ট। টর্নিকুয়েট টেস্ট ল্যাবরেটরিতে বলার দরকারই নাই, তুমি এইখানে প্রথমে যে টেস্টের নাম বলবা, নাম্বার 1 টেস্ট হচ্ছে প্লেটিলেট কাউন্ট, বিটিসিটি। তাহলে কি করতে দিবে? বিটিসিটি, প্লেটিলেট কাউন্ট, এই তিনটা টেস্টের নাম প্রথমে বলতে হবে। তোমাদের বইতে প্লেটিলেট কাউন্ট মনে হয় একটু পেছনের দিকে আছে, দেখা যায় তোমরা এটা আর বলোই না, ভুলেই গেছো। তাহলে মাথায় আগে নিয়ে নাও, আমরা পড়তেছি, আমরা থ্রম্বোসাইটোপেনিয়াই বলছি না, তাহলে সেখানে কি প্রথমে তো আমি প্লেটিলেট কাউন্ট দেখে না আমি বুঝবো থ্রম্বোসাইটোপেনিয়া না থ্রম্বোসাইটোসিস হচ্ছে। তাহলে নাম্বার 1 আসবে হচ্ছে প্লেটিলেট কাউন্ট, এটাকে 1 নম্বরে লিখে রাখো তোমাদের বইতে, এটাকে আগে নাম্বার 1 বড় করে স্টার দিয়ে রাখ দাও। প্লেটিলেট কাউন্ট প্রথমে বলতে হবে, তারপরে বলতে হবে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, এই তিনটার পরে তারপরে হচ্ছে প্রথমবিন টাইম, প্রথমবিন টাইম, এরপরে হচ্ছে প্রথমবিন টাইম, তারপরে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম, থ্রম্বিন টাইম, এগুলো কিন্তু তোমাদের অ্যাক্টিভেটেড পার্শিয়াল এগুলো তোমরা আগে বলতে থাকো। সব সময় ল্যাব ডায়াগনোসিস বলার সময় ইম্পর্টেন্ট গুলা কম, যেগুলো অ্যাভেলেবেল টেস্ট সেগুলোকে আগে বলতে হবে। তাহলে এখন আমরা এই টেস্টগুলা করি, আর এছাড়া আমরা আরো কিছু স্পেশাল টেস্ট করি, এগুলো তেমন একটা প্রয়োজন নাই। স্ক্রিনিং টেস্টগুলা মেনলি জিজ্ঞেস করা হয়। এখন দেখো পয়েন্টস টু বি রিমেম্বার, 245 পৃষ্ঠার লাস্টের, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব মনে রাখতে হবে। ভাস্কুলার ডিফেক্ট যদি হয় সেখানে কিন্তু শুধুমাত্র ব্লিডিং টাইমটাই প্রলং হবে, ক্লটিং টাইম, প্লেটিলেট টাইম হয়ে গেছে, পিটি মানে কি প্রথমবিন টাইম বুঝেছে পিটি দিয়ে, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম থাকবে নরমাল। প্লেটিলেট ডিফেক্টের ক্ষেত্রে ব্লিডিং টাইমটা প্রলং হবে আর সবগুলো নরমাল হবে। তাহলে প্লেটিলেট ডিফেক্ট আর হচ্ছে ভাস্কুলার ডিফেক্ট মোটামুটি সেম। ক্লটিং ফ্যাক্টর ডিফেক্ট যেগুলা, সেখানে শুধুমাত্র বিটি নরমাল, ক্লটিং টাইম এবং প্রথমবিন টাইমটা প্রলং, এপিটিটিও প্রলং হতে পারে যদি ইন্ট্রিনসিক ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হয়। তাহলে এই যে প্রথমবিন টাইম এবং এপিটিটি, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম, সেগুলো প্রলং হবে। তাহলে আমরা সাধারণত ক্লটিং ডিসঅর্ডার যদি চিন্তা করি তখনই আমরা কিন্তু একটা রোগীকে প্রথমবিন টাইম আর হচ্ছে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম দেব। বা ক্লটিং ডিফেক্ট থেকে ব্লিডিং ডিফেক্ট যদি আমি পার্থক্য করতে চাই তখন দেব, তা না হলে শুধু শুধু তাকে কি দেওয়ার দরকার নাই। যেমন শুধু যদি আমি বুঝে যাই যে এটা আইটিপির মতো থ্রম্বোসাইটোপেনিয়ার কারণ হতে পারে, তখন আমি শুধুমাত্র ব্লিডিং টাইম এবং কি দিলে হচ্ছে ক্লটিং টাইম, তো আমি দিচ্ছি ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্লেটলেট, এই তিনটা টেস্ট আগে দিব ফার্স্টে। এখন যদি কার ক্লটিং টাইম নরমাল আসে, ব্লিডিং টাইম প্রলংড আসে, তাহলে
আমরা তো তাকে প্লেটলেট কাউন্ট কম থাকে, তখন আমি তাকে বুঝে যাব যে সেটা প্লেটলেট ডিফেক্টের জন্য হলো। তখন তাকে আমার আবার প্রথম বিন টাইম এগুলো দেওয়ার দরকার নাই, কারণ তার কি প্রথম বিন টাইম তো আমরা তার কাছে নর্মালি পাবো। প্রথম বিন টাইম, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম, এগুলো মেইনলি দরকার কিছুর জন্য, কোয়াগুলেশন ফ্যাক্টর ডিসঅর্ডারের জন্য যদি ব্লিডিং হয়। আর বোথ বিটি এবং সিটি বাড়বে কখন, সেটা হচ্ছে ডিসিমেন্টেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন থাকলে। ব্লিডিং টাইমের রেঞ্জ এবং ক্লটিং টাইমের রেঞ্জ মুখস্থ করতে হবে। কোনটার টাইমটা একটু বেশি, ক্লটিং না ব্লিডিং? ম্যাম ক্লটিং। ক্লটিংটা বেশি। আমরা কোন মেথডে, দেখো দুইটা মেথড আছে কিন্তু। আমরা করি আইবিস মেথড, তাই না? ওই যে ছিদ্র করে, কানের মধ্যে ছিদ্র করে, কোনখানে ছিদ্র করে আমরা ফোটা ফোটা এরকম একটা পেপারে দিয়ে করেছো না, আইবিস মেথড। দেখো আইবিস, কিন্তু ভালো হচ্ছে কেপিলারি টিউব মেথডটা করা। কেপিলারি টিউব, মানে একটা কেপিলারি টিউব নেওয়া হবে, তারপরে সেটা আস্তে আস্তে ভাঙবে যে সে ক্লট হচ্ছে কিনা, ক্লটিং এর জন্য কেপিলারি টিউব মেথডটা আরেকটা মেথড। তাহলে আমরা জানলাম এই যে দেখো একটা টিউব নিল, সে কিছুক্ষণ পর পর হাফ সেকেন্ড 30 সেকেন্ড পর 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 এটা ভাঙবে, যে যতক্ষণে এসে একটা ক্লটের জন্য একটা যে ফাইবার পাওয়া যাবে, সেখানে বুঝবো যে তার ক্লটিং হয়ে গেল। কেপিলারি টিউব মেথড বলা হয় এটাকে। ম্যাম ক্যাপিলারি তো ম্যাম ক্লটিং, ক্লটিং, আইবি জন্য তো ম্যাম ব্লিডিং। ব্লিডিং টাইম দুইটা তো মানে দুইটার জন্য না ম্যাম, একটা হলো ব্লিডিং আর একটা হলো ক্লটিং। ব্লিডিং এবং ক্লটিং। কেন আমরা তো ক্লটিংটা যে সবাই ক্যাপিলারি টিউব মেথড দিয়ে করে না, তো আইবি মেথড দিয়েও করে ফেলে। ক্যাপিলারি যেটা যে এখান থেকে ক্লট বন্ধ হয়েছে কিনা আর কি, এখন তো এটাতে ব্লিডিংটা হওয়ার পরে এরপরে ক্লটিংটা দেখে। জি ম্যাম। ও সরি না, ক্লটিংটা আরেকটা হচ্ছে টেস্ট টিউব মেথড। ক্যাপিলারি মেথড তো এটা তো ব্লিডিং হওয়াটা তো আমরা কানের ইয়েগুলোতে দেখি, আরেকটা হচ্ছে টেস্ট টিউব মেথড, যে টেস্ট টিউবে ক্লট হচ্ছে কিনা দেখে অনেকে। সেটা আইডিয়াল না, আইডিয়াল হচ্ছে ক্যাপিলারি টিউব মেথড। তোমাকে নামটা একটু বলতে হবে, ক্যাপিলারি টিউব মেথড। আইবিস মেথড আর হচ্ছে ক্যাপিলারি টিউব। আইবিস হচ্ছে ব্লিডিং এর জন্য, ক্যাপিলারি টিউব মেথড। আচ্ছা, তারপরে এখন আছে আইটিপি। আইটিপিতে দেখো এই যে এই কথাটা শুধুমাত্র আইটিপি, কিন্তু কি এটা হচ্ছে একটা ইমিউনো সিস্টেম ডেস্ট্রয় প্লেটলেট, ইন হুইচ ইমিউনো সিস্টেম ডেস্ট্রয় প্লেটলেট। তাহলে আমাদের ইমিউনো সিস্টেমের অটো অ্যান্টিবডি তৈরি হয়, আমাদের কিচ্ছু করার নাই আইটিপিতে। ইমিউনো সিস্টেম ডেস্ট্রয় প্লেটলেট হুইচ আর নেসেসারি ফর নর্মাল ব্লাড ক্লটিং এর জন্য দায়ী। দরকার সেই ইমিউনো সিস্টেমটাই প্লেটলেটকে ডেস্ট্রয় করে। এখানে দেখো অ্যান্টি প্লেটলেট অ্যান্টিবডি এগেইনস্ট গ্লাইকোপ্রোটিন 3B 2B অথবা 3A or 1B দিচ্ছে। মেইনলি হচ্ছে 2B আর 3 এর মধ্যে একটা কি হয়, 3 এর মধ্যে একটা অ্যান্টিবডি, এটার এগেইনস্টে একটা অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিবডি তৈরি হয়। এই লাইনটা দাগিয়ে রাখো, এই অ্যান্টিবডিটার নাম। কারণ দেওয়া আছে প্রাইমারি, সেকেন্ডারি, ডিউ টু সিস্টেম এসএলই। এখানে আগে একটা জিপি দিছে, জিপি মানে কি? গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন, জিপি মানে গ্লাইকোপ্রোটিন, এগুলো হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তাহলে কতগুলো ইনফেক্টিভ কন্ডিশনও এরকম হচ্ছে। প্যাথোজেনেসিসটা আছে এখানে, এই যে দেখো প্যাথোজেনেসিসের মধ্যে দাগো টু অ্যান্টিবডি মোস্ট অফেন ডিরেক্টেড এগেইনস্ট প্লেটলেট মেমব্রেন গ্লাইকোপ্রোটিন 2B3A 2B3A অথবা 1B9 can be demonstrated in the plasma and bound to the platelet surface in about 80% of the patient. এই কমপ্লেক্সটা প্লেটলেট সারফেসে গিয়ে বাউন্ড হয়ে যায়। তাহলে গেল ল্যাবরেটরি ডায়াগনোসিস। ল্যাবরেটরি ডায়াগনোসিসে দেখো স্ক্রিনিং টেস্টগুলো আছে, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, এগুলো তো পারবা, এগুলো তো পড়া হয়ে গেছে, ওখান থেকে পড়া হয়ে গেছে। সিবিসি এগুলো করলাম। মেইনলি যেটা পিবিএফ এর মধ্যে কি পাবো, পিবিএফ এর মধ্যে মেইনলি আমাকে মনে রাখতে হবে পিবিএফ এর প্লেটলেটের অংশটা কিরকম। থ্রোম্বোসাইটোপেনিয়া অফেন রিভিলস, মাঝে মাঝে কি থাকে, অফেন অ্যাবনরমালি লার্জ প্লেটলেট মেগা থ্রোম্বোসাইট, এই জায়গাটা জায়ান্ট প্লেটলেট বলা হয়, জায়ান্ট প্লেটলেট বলা হয় এদেরকে, মেগা থ্রোম্বোসাইট
সাইটস পাওয়া যেতে পারে। তাহলে কি প্লেটলেটের মধ্যে লিখো থ্রম্বোসাইটোপেনিয়া পাবো এবং বড় বড় প্লেটলেট পাবো, জায়ান্ট প্লেটলেট। বোন ম্যারো রিয়ালি ডান, অতএব দরকার নেই। এর মধ্যে কনফার্মেটরি টেস্ট এটা অ্যান্টি প্লেটলেট অ্যান্টিবডি ডিটেকশন। তাহলে আমাদেরকে কনফার্মেটরি টেস্টটা লাগবে, অ্যান্টি প্লেটলেট অ্যান্টিবডি ডিটেকশন। হিমোফিলিয়া, এরকম হিমোফিলিয়াতে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসে। হিমোফিলিয়াতে যেমন প্রথম কোশ্চেন যে এটা কি টাইপ অফ ডিজিজ, কাদের হয়, কে এফেক্টেড, কে সাফারার। তারপরে সাধারণত ব্লিডিং গুলা কি হয়, আইটিপির ক্ষেত্রে আমরা ব্লিডিং গুলা থাকে সারফেসে ছোট ছোট প্যাটিচি বা পারপুরিক স্পট পাওয়া যায়, কিন্তু হিমোফিলিয়াতে হচ্ছে লার্জ জয়েন্ট গুলাতে, জয়েন্ট অথবা মাসেল সফট টিস্যুতে একটু লার্জার এরিয়া জুড়ে কিন্তু ব্লিডিং হয়। সাধারণত জয়েন্ট ব্লিডিং বা হিম আর্থ্রোসিস নিয়ে আসে। জয়েন্টে ব্লিডিং হলে তাকে বলা হয় হিম আর্থ্রোসিস। আমরা বললাম ফ্যাক্টর 8 এর জন্য হতে পারে, ফ্যাক্টর 9 এর জন্য হতে পারে। ফ্যাক্টর 8 এর জন্য হলে হিমোফিলিয়া এ, ফ্যাক্টর 9 এ হলে হিমোফিলিয়া বি। দেখো এখানে লেখা আছে হিমোফিলিয়া এ এন্ড বি এক্স লিঙ্ক রেসিসিভ ডিসঅর্ডার। প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটা এক্স লিঙ্ক রেসিসিভ ডিসঅর্ডার। এক্স লিঙ্ক, ফিমেল আর ক্যারিয়ার, মেল আর সাফারার। কেন? বিকজ ফিমেল হ্যাভ 2 X chromosome while males have only 1। তাহলে যেহেতু যদি এখানে যেটা এটা হচ্ছে এক্স লিঙ্ক রেসিসিভ, তাহলে এক্স লিঙ্কের মাধ্যমে ফিমেলের যেহেতু দুইটাই এক্স, তাহলে ও কি করতে পারে, ও অলওয়েজ ক্যারিয়ার। কিন্তু মেলের ক্ষেত্রে সে কি হতে পারে, সে তার তো আছে একটা, যদি ইয়ে না হয় একটা এক্স একটা ওয়াই, শুধুমাত্র একটা এক্স। আমরা মোট কথা সাফারার হবে কখন, দুইটা এক্সই যখন এফেক্টেড হবে। Severity level is consistent between family members. Such hemophilia A is 5 times common than classical hemophilia. Hemophilia B টাকে বলা হয় আরেকটা নাম ক্রিসমাস ডিজিজ। একটা কোশ্চেন করে হিমোফিলিয়াতে ফিমেল সাফারার হতে পারে কিনা। কেমনে হবে হ্যালো ম্যাম, কেমনে হবে? হ্যাঁ কেমনে হবে? হ্যাঁ বলো, হতে পারে কিনা। 25% ক্ষেত্রে হতে পারে। হিমোফিলিয়াতে ফিমেল সাফারার হতে পারে কিনা। কখনো ফিমেল সাফারার হতে পারে না। আমরা তো এখানে বললাম যে ফিমেল ক্যারিয়ার, ও দুইটা এক্স থাকার কারণে একটা ভালো থাকে, অতএব সে সাফারার হয় না। ওর দুইটা এক্সই ডিফেক্ট হতে পারে কিনা। দুইটা এক্সই যদি তার ডিফেক্টিভ হয় তখন কিন্তু সে সাফারার হয়ে যাবে। জি ম্যাম। কখন হতে পারে, বাপ মা দুজনের যদি কি থাকে, হিমোফিলিয়া থাকে, বুঝি না বাবা মা দুজনেরই যদি হিমোফিলিয়া থাকে, জি, তাহলে বাবা মা দুজনেরই যদি থাকে, তাহলে তার কাছে যে এক্সটা আসলো সেখানে কি আবার ফিমেলটার কাছে, যে ফিমেলটা তাকে বাবা হিমোফিলিয়া, তার মানে তার এক্সটা ডিফেক্টিভ। তাহলে মারও কি হিমোফিলিয়াতে যেটা ডিফেক্টিভ এক্স ওইটা যদি আসে বাচ্চার ক্ষেত্রে, তাহলে দুইটা যদি ডিফেক্টিভ এক্স আসে তখন ফিমেল কি হয়ে যাবে, ক্যারিয়ার হয়ে যাবে। তাহলে হতে পারে বাবা মা হতে পারে, যদি বাবা মা দুজনেই কি হয় হিমোফিলিয়া এফেক্টেড থাকে, এবং মার যে এক্সটা কি থাকে, মার যে এক্সটা ডিফেক্টিভ সেটা যদি আসে। তারপরে ডিআইসিটা একটু ইন শর্ট নোট আসে অনেক সময়, ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। It is a hemorrhagic disorder occur due to widespread microthrombosis। কিছু লাগবে বন উইলিব্রেন্ট ডিজিজ যে ফ্যাক্টর গুলা কোন ফ্যাক্টরের জন্য হয় সেটা জানতে হবে। সাধারণত তো আসে না বন উইলিব্রেন্ট ডিজিজ, এটা রেয়ার, এটা আর একটু সিনিয়রদের আসে, মেডিসিনের ওদিকে আসতে পারে। তোমাদের জন্য সেটা লাগবে না, কিন্তু তোমাদের জন্য ডিআইসিটা লাগবে। হিমোফিলিয়া ল্যাব ডায়াগনোসিস তো লাগবে না? হিমোফিলিয়া ল্যাব ডায়াগনোসিস তো অবশ্যই মাস্ট, না হলে আইটিপি না হলে হিমোফিলিয়া, যে কোনো একটা করবে। ল্যাব ডায়াগনোসিস তো তোমার সেই স্ক্রিনিং টেস্ট গুলো করবা,
এখানে কনফার্মেটরি টেস্ট কি করবা বলো? ভিটামিন 8 9 SF এই যে করব দেখো ম্যাম। স্ক্রিনিং টেস্ট অনেক মানে টেস্ট করতে ফ্যাক্টর 8 9 SF। হ্যাঁ, কনফার্মেটরি টেস্ট হচ্ছে ফ্যাক্টর দুটো এসে করব। ওখানে কনফার্মেটরি টেস্ট ছিল অ্যান্টিবডি ডিটেকশন করব, অ্যান্টিপ্লেটেড অ্যান্টিবডি ডিটেকশন করব, আর এখানে হচ্ছে ফ্যাক্টর দুটো এসে করব। ডিআইসি ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, এটা একটা হিমোরেজিক ডিসঅর্ডার যেখানে কি হয় মাইক্রোথ্রম্বাই ফরমেশন হয়। মাইক্রোথ্রম্বাই, আমরা যেটা থ্রম্বাস করছি, মাইক্রো ছোট ছোট থ্রম্বাই তৈরি হচ্ছে ভেসেলের ভেতরে, মাইক্রোথ্রম্বাই ফরমেশন হয়। ওই থ্রম্বাইটা কি করে কনজিউম করে ফেলে প্লেটলেট, কোয়াগুলেশন ফ্যাক্টর, ফিব্রিনোজেন এন্ড কজেস ব্লিডিং ফ্রম ডিফারেন্ট সাইট। তাহলে কি হচ্ছে তাহলে এখানে ডিআইসি তে মনে রাখতে হবে যে এখানে মাইক্রোথ্রম্বাই ফরমেশন হয়, সেই কি করে ফেলে প্লেটলেট কোয়াগুলেশন ফ্যাক্টরকে কনজিউম করে। প্লেটলেট যেগুলো ব্লিডিং আমাদের হেমোস্টেসিসের জন্য প্রয়োজন ছিল তাদেরকে কনজাম্পশন করে ফেলে। সেজন্য এটার আরেকটা নাম হচ্ছে কি কনজাম্পটিভ কোয়াগুলোপ্যাথি বলা হয়, কনজাম্পশন করে ফেলে সেজন্য bleeding. Thus, DIC can give rise to tissue hypoxia and microinfarct caused by microthrombi, bleeding caused by activation of fibrinolysis, depletion of the platelet due to hemostasis. As a result, bleeding cannot be stopped. So it is known as bleeding cannot be stopped. So it is also known as consumptive coagulopathy. কনজাম্পশন করে ফেলছে ফিব্রিনোজেন, প্লেটলেট সবগুলো কোয়াগুলোপ্যাথি তৈরি করবে, কনজাম্পটিভ কোয়াগুলোপ্যাথি। ডিআইসি ট্রিগার বাই লাগবে না, ডিআইসির কমন কজ লাগবে। কি কারণে এরকম ডিআইসি হতে পারে? মেইনলি কারণ হচ্ছে অবস্টেটিক কমপ্লিকেশন হলে হতে পারে, যেমন এক্লাম্পসিয়া, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, এগুলা নিয়ে আসলে কমপ্লিকেশন অফ এক্লাম্পসিয়া, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, এগুলো থেকে ডিআইসি ডেভেলপ করতে পারে। ইনফেকশন, গ্রাম নেগেটিভ সেপসিস, কোনো সেপসিস হতে পারে যেমন মেনিনগোককেমিয়া, ফাঙ্গাল ইনফেকশন, নিওপ্লাজম থাকলে ডিআইসি হতে পারে। ম্যাসিভ টিস্যু ইনজুরি হলে, শকে গেলে কেউ, এনি ফর্ম অফ শক ক্যান রেজাল্ট ইন ডিআইসি। তাহলে ডিআইসির শর্ট নোট আসে। আমরা প্রথমে ডেফিনেশনটা দিব এবং এটাতে কি হয় একটু প্যাথোজেনেসিসটা বললাম যে আলটিমেটলি এই ফ্যাক্টর এগুলোর কনজাম্পশন হয়ে থাকে এবং এটাতে কজগুলা লাগবে, ডিআইসির কজ। ল্যাবরেটরি ডায়াগনোসিস ডিআইসির ক্ষেত্রে একটা ডিজিজ যেটাতে বিটিসিটি, আমরা ওখানে বিটিসিটি দুটোটাই বাড়ে। আমরা ব্লিডিং টাইমের আইটিপির ক্ষেত্রে বলছি শুধু ব্লিডিং টাইম বাড়ে, হিমোফিলিয়াতে বলছি শুধু ক্লটিং টাইম বাড়ে এবং ক্লটিং রিলেটেড ফ্যাক্টরগুলো বাড়ে। কিন্তু ডিআইসিতে ব্লিডিং টাইমও প্রলং হবে, ক্লটিং টাইমও প্রলং হবে, থ্রম্বিন টাইমও প্রলং। এছাড়া কিছু স্পেশাল টেস্ট করতে পারে, এফডিপি দেখা, ফিব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্টটা দেখা, ডিআইসি হয়েছে কিনা দেখার জন্য। ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, আমি এটা বেড সাইডে বুঝতে পারবো কিনা একটা রোগী ডিআইসি হয়েছে কিনা? হ্যালো ইনসান। জি ম্যাম। আমি বেড সাইডের কোনো টেস্ট করে বুঝতে পারবো কিনা যে রোগীটা ডিআইসি ডেভেলপ করছে কিনা? ও তো ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আসছে, ওখানে তো বেড সাইডে আমি কেমন করে বুঝবো যে একটা টেস্টের নাম বলো যেটা দিয়ে আমি বেড সাইডে বুঝবো যে ও ডিআইসি ডেভেলপ করে গেছে। এবং এই টেস্টটা কিন্তু বেশিরভাগ গাইনোকোলজিক্যাল যাদের সমস্যা, কারণ গাইনোকোলজিক্যাল কজে কিন্তু বেশি পাওয়া যায় অবস্টেটিক কমপ্লিকেশন গুলাতে, যে এক্লাম্পসিয়া, অ্যাব্রাপসিয়া, প্লাসেন্টা এগুলোর ক্ষেত্রে। আমরা যদি একটা টেস্ট নিয়ে ওই ব্লাডটাকে ক্লট হতে দিই, দেখা যাবে ওর ব্লাডটা ক্লট হচ্ছে না, ক্লটিং টাইম পার হওয়ার পরও ওর ব্লাড কি হবে না, ক্লটিং হবে না, তখন বুঝবো যে ডিআইসি ডেভেলপ করে গেছে। ম্যাম ফিব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্ট, হ্যাঁ ফিব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্টটা আমরা দেখতে পারি, তখন এটা ডিগ্রেডেশন প্রোডাক্টটা বেড়ে যাবে, কারণ ওই যে ফিব্রিনোজেনটা ভেঙে ফেলছে আলটিমেটলি। আচ্ছা, তোমাদের নেক্সট ক্লাস কি কয়টা বাজে? 11 থেকে ম্যাম। তোমাদের এই ব্লাড ট্রান্সফিউশনটা বলে দেন একটু। বলো। ব্লাড ট্রান্সফিউশনটা বলে দেন একটু। ও ব্লাড ট্রান্সফিউশনের প্রথম কোশ্চেন হচ্ছে ব্লাড গ্রুপিং গুলা একদম ভালো ধারণা থাকতে হবে। ইনসানের ব্লাড গ্রুপ কত? কি? এ পজিটিভ। এ পজিটিভ। কি আছে কি নাই? এনটি
তোমার কাছে কি আছে কি নাই? কি আছে কি নাই বলতে আমি বুঝি নাই। তোমার যেহেতু ব্লাড গ্রুপ এ পজিটিভ, তোমার কাছে কোন অ্যান্টিবডি আছে, কোন অ্যান্টিজেন নাই? কোনটা আছে? অ্যান্টিজেন এ আছে, অ্যান্টিজেন এ আছে, নাই কি? বি নাই ম্যাম। বি নাই। পজিটিভ বলছো, তাহলে কি আছে? পজিটিভ ও ম্যাম এই হুম, ওমা, এ এ এ এ আরএইচ আরএইচ অ্যান্টিবডি আছে, পজিটিভ আরএইচ আরএস অ্যান্টিবডি অ্যান্টিবডি। আছে, তাই তো? জি তাহলে ম্যাম। এই যে সবাই যার যার ব্লাড গ্রুপ কি আছে কি নাই মুখস্থ করে ফেলতে হবে। এটা আমি মুখস্থ করে দিয়ে কখনো পারবো না। তোমার নিজেকে এটা নিয়ে চিন্তা করে সেটা করতে হবে। এক, তাহলে ব্লাড গ্রুপিং গেল। ব্লাড গ্রুপিং এর পরে হচ্ছে এখন ব্লাড ট্রান্সফিউশন করবে। কারো অ্যানিমিয়ার কোয়েশ্চেন থেকে কিন্তু এখানে ঢুকে যাবে যে রোগীটার অনেক অ্যানিমিয়া, সিভিয়ার অ্যানিমিয়া, অপারেশন করবে, এখন তাকে কি করবে? ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। ব্লাড ট্রান্সফিউশন করলে তোমাকে প্রথমে কি কি স্ক্রিনিং টেস্ট করতে হবে? যে কয়টা ডিজিজ এটা দিয়ে ট্রান্সমিট হতে পারে, সে কয়টা ডিজিজ নাই এটা কনফার্ম করতে হবে। আমাদের দেশে প্রচলিত কয়টা ডিজিজ স্ক্রিনিং করি আমরা? 5টা। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, 2টা গেল। হেপাটাইটিস এইচ, তারপর সিফিলিস, সিফিলিসটা যাতে না যায় সিফিলিস। আরেকটা কি? ম্যালেরিয়া। ম্যালেরিয়া। তাহলে এই তাহলে কোন ডিজিজ ট্রান্সমিট করে? ঠিক এই কয়টা ডিজিজের নামই তোমাকে বলতে হবে। এই এই একদম সহজ সহজ প্রশ্নগুলোর আনসার বলতে পারো না। এই 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 5টা ডিজিজের নামই তোমাকে বলতে হবে। কোথায় জানি বই থেকে পাই, ভাইরাস, অনেক কিছু করে ফেলে যেগুলো আমাদের দেশে সম্ভব না করা। তাহলে এই 5টা ডিজিজই ট্রান্সমিট করে ইউজুয়ালি, এবং এই 5টা ডিজিজের এগেইনস্টে আমরা কি করব? স্ক্রিনিং টেস্টগুলো করলাম। তাহলে স্ক্রিনিং টেস্ট করলাম, এখন তাকে আমি ব্লাড দেব। ব্লাড ক্রস ম্যাচ করে ব্লাড দিতে হবে। ক্রস ম্যাচ ব্লাড দিব। এখন ব্লাড দিয়ে দিলাম রোগী। ক্রস ম্যাচ ব্লাড দেওয়ার পরও রোগীতে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করবে? কমপ্লিকেশনটাকে আমাকে 2 ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা কোয়েশ্চেন আসে, কি অ্যান্টিকোয়াগুলেন্ট ব্লাড ব্যাগের মধ্যে কি অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয়? অ্যান্টিকোয়াগুলেন্টের নাম মাস্ট লাগবে। এক্সাইটেড ডেক্সট্রোজ ব্লাড ব্যাংকে। হ্যাঁ, ব্লাড ব্যাংকে মানে ব্লাড ব্যাংকে তো ব্লাড থাকবে। তারপরে আবার বলো। সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ, তারপর সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ উইথ অ্যাডেনিন। অ্যাডেনিন এটা ইউজ করা হয়। অ্যাডেনিনটাই বেশি ইউজ করা হয়, কিন্তু সাইট্রাস ফসফেট ডেক্সট্রোজ অ্যাডেনিনটা। এখন কমপ্লিকেশন কি হতে পারে? মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন হলে কি কমপ্লিকেশন হতে পারে? আমরা কমপ্লিকেশন গুলাকে বলি যে আর্লি কমপ্লিকেশন, মানে প্রথমেই তৈরি হয়ে গেল, সেভাবে সুন্দর করে আর্লি, লেট এভাবে করে বলবো। আর্লি কমপ্লিকেশন, লেট কমপ্লিকেশন হিসেবে। যেমন প্রথমে ফিভার, তোমরা ওই ফিভার অতটুকু দিয়ে থাকতে পারো, এরপর আর যেতে পারো না। অ্যালার্জিক রিঅ্যাকশন, এগুলা। লেট কমপ্লিকেশন কি হতে পারে? তাহলে এই ডিজিজ গুলো ট্রান্সমিট হয়ে যেতে পারে না তার, সেটা আর তখন মাথার মধ্যে আসেই না তোমাদের। ওই তোমরা প্রথমে আর্লিটাই খালি শিভারিং, অ্যালার্জিক রিঅ্যাকশন এগুলাই খালি বলতে থাকো। তাহলে ডিজিজ ট্রান্সমিশনটাও যাচ্ছে লেট কমপ্লিকেশনে। এরপরে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। তাহলে আমি এইগুলা বললাম হচ্ছে তোমার, আচ্ছা ইলেকট্রোলাইটও কিন্তু ইমব্যালেন্স হবে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন করে ফেললে। এখানেও হতে পারে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশন। তাহলে একটা আছে শুধু ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশন, আর একটা আছে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশন। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন করলে মেইনলি হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। ইলেকট্রোলাইটের মধ্যে এটা তোমার পড়া রইলো, বই ঘেটে তোমাকে বের করবা কোনটা বাড়ে, কোন ইলেকট্রোলাইট কমে। মানে ডিস ইলেকট্রোলাইট যে ইমব্যালেন্স হয়, কিভাবে ইমব্যালেন্স হয়, কোনটা বাড়ে কোনটা কমে। এবং একটা ইলেকট্রোলাইটের পরিমাণ অনেক বেড়ে যায়, যেটা রিস্কি, যেটা থেকে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হয়ে যেতে পারে রোগীটার এই ইলেকট্রোলাইটে বেড়ে গেলে। এবং অনেক সময় দেখা যায় আমরা সাধারণত 2 থেকে 3 ব্যাগ ব্লাড দেওয়ার পরে তাকে বলা হয় যে একটা ক্যালসিয়াম ইনজেকশন দিতে হয় রোগীগুলোকে, যাতে আবার ক্যালসিয়াম যদি বেশি হয়ে যায় তাহলে ক্যালসিয়াম সিলেটিং এজেন্ট ইউজ করতে হয়। তাহলে আমাদের ব্লাড ট্রান্সফিউশনে আমরা 2 ভাবে কমপ্লিকেশনটা মুখস্থ করব। একটা হচ্ছে তোমাদের বইতে কিভাবে আছে,
ব্লাড ট্রান্সফিউশন কত পেজে আছে আমাকে একটু দেখি তো। একদম সবার লাস্টে 34 নম্বর ব্লাড ট্রান্সফিউশন সবার লাস্টে চলে যান ওই লাস্ট ব্লাড ট্রান্সফিউশন, হ্যাঁ ব্লাড ট্রান্সফিউশন ফর দিস ব্লাড এটা দিলো পাবলেন তো দিছে এসিডি সিপিডি আর সিপিডিএ স্যাচুরেট ফসফেট ডেক্সট্রোজ অ্যাডেনিন, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে টেস্ট বিফোর ব্লাড ট্রান্সফিউশনের আগে আমরা কি কি টেস্ট করব, এই কোশ্চেনটা মাস্ট। আমরা ব্লাড গ্রুপিং আর স্ট্রাইপিং ক্রস ম্যাচিং এই তিনটা করে স্ক্রিনিং টেস্ট হচ্ছে এই কয়টা। টেস্ট বিফোর ব্লাড ট্রান্সফিউশন এটা দাগাও। তারপরে হচ্ছে ট্রান্সফিউশন কমপ্লিকেশন, এই যে দেখো অ্যাকিউট ট্রান্সফিউশন, ক্রনিক ট্রান্সফিউশন কমপ্লিকেশন, ট্রান্সফিউশন রিলেটেড ইনফেকশন, মানে এগুলো লেটের মধ্যে। স্টোরেজ চেঞ্জ, এখানে দেখি হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন, এটাতে হেমোলাইটিক ট্রান্সফিউশন স্টোরেজ চেঞ্জেস, সোডিয়াম নাই তো। ম্যাসিভ ব্লাড কমপ্লিকেশন অফ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন লাগবে। আমি তো ঠিকানা নাই মনে হয়, এখানে না, এটা তোমরা খুঁজে বাইর করতে হবে। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের আমি তো মেইন বললাম তোমাকে মুখস্থ প্রথমে জানতে হবে হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। এখানে কি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে? হেমোলাইটিক রিঅ্যাকশন, এয়ার এম্বোলিজম হয়ে গেল, লাং ইনজুরি রিলেটেড নাই, ঠিক আছে। তোমাকে অবশ্যই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জানতে হবে। হাইপোক্যালেমিয়া হবে না হাইপারক্যালেমিয়া হবে, হাইপোক্যালসিমিয়া হবে, আমি এটা বলে দিব না, হাইপারক্যালসিমিয়া হবে, হাইপোনেট্রিমিয়া হবে না হাইপারনেট্রিমিয়া হবে। কারণ ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা তোমরা আলটিমেটলি ওখান থেকে এখানে ঢুকতে পারে, এখান থেকে তোমাকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে যেতে পারে ক্লিনিক্যাল কোশ্চেন। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অ্যাসিডোসিস, অ্যালকালোসিস এগুলোতে ঢুকতে পারে। তাহলে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনে আমাদের মেইনলি জানতে হবে একটা হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। তাহলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে তোমার পড়া রইল। এরপরে আরেকটা কোশ্চেন লিখো, কখন আমি ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন বলবো? আমি তো ব্লাড ট্রান্সফিউশন করছি, কত ব্যাগ কত এমএল এর বেশি হলে তাকে আমি ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন বলবো। ওই যে বললাম ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের পরে কিন্তু তাকে ম্যাসিভ যখন হয়ে যায় আমরা তাকে কমপ্লিকেশন গুলা করার জন্য তাকে ক্যালসিয়াম গ্লুকোনেট ইনজেকশন দেওয়া হয়, যাতে ক্যালসিয়ামটা অনেক বেশি বলে ফেলে তো তুমি আনসার পেয়ে যাবা। ক্যালসিয়াম গ্লুকোনেট ইনজেকশন দেওয়া হয়, কেন দেওয়া হয় বলবা। তারপরে তোমরা তোমাদের ব্রেনটাকে একটু কাজে লাগাও না, সব খালি রেডিমেড পাইতে চাও, সেজন্য তোমাদের ব্রেনগুলো খুলে না। যখন একটা কোয়েশ্চেন একটু অন্যরকম করে বলে তোমরা আনসার করতে পারো না, কারণ তোমরা যে ব্রেনের ওয়ার্কটা করতে চাও না। কখন মেসিভ ব্লাড ট্রান্সফিউশন বলবো? আর মেসিভ ব্লাড ট্রান্সফিউশনের ইলেকট্রোমেনিয়া হওয়ার পরে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার পরে আরো কিছু হয়, সেটা হচ্ছে অনেক বেশি দিলে ওভারলোড হয়ে যাবে। ওই ওভারলোড, পালমোনারি ওভারলোড, আলটিমেটলি আবার ইলেকট্রোলাইট বললাম না যে একটা ইলেকট্রোলাইট বেশি হয়ে গেলে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, তাহলে কার্ডিয়াক ফেলিওর হতে পারে, তারপরে হতে পারে হার্ট ফেলিওর হয়ে যেতে পারে, লাং ফেলিওর হতে পারে, ভলিউম ওভারলোড হতে পারে। আলটিমেটলি রোগীটা দেখা যাবে কি রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করবে এবং হার্ট ফেলিওর ডেভেলপ করে, রোগী মারা যেতে পারে। তাহলে এটা তোমাদের পড়া রইল মেসিভ ব্লাড ট্রান্সফিউশনটা। তাহলে আমরা খোলার পর তোমাদের সম্ভবত 20 তারিখ খুলবে, 20 তারিখ কি বার হয় ইনসান? 20 তারিখ পর্যন্ত বন্ধ মনে হয়, পর্যন্ত বন্ধ, হ্যাঁ 21 খুলবে। 21 কি বার হয় তোমাদের, হয় কিনা? ম্যাম 21 তারিখ ফ্রাইডে। তাহলে 21 তোমরা নাই, আমরা খুলে তোমাদেরকে শনিবারে পাবো, তাই না? 22 তারিখ ম্যাম। তাহলে 22 তারিখে তোমরা আমাকে আইটেমটা দিবা, ঠিক আছে? কিন্তু আমাদের তো 22 তারিখ পরীক্ষা এটা নাকি ম্যাম লিউকেমিয়ার ওটা একটু তোমরা স্যারের কাছে দিয়ে দিয়েছো তাওনি? ম্যাম আমরা কিন্তু দিয়ে দিয়েছি, এটা তো স্যারকে দিয়ে দিয়েছি। লিউকেমিয়াটা দিনে যে লিউকেমিয়া বলতে ওই সাব লিউকেমিয়া রিঅ্যাকশন, সাব লিউকেমিয়া, মাইলোপলিফারেটিভ, মাইলোডিসপ্লাস্টিক, সেগুলো দাও না তোমরা, সেটা দিবা খোলার পরে ফার্স্ট একদিন। এরপরে তোমরা কার্ড ফাইনাল দিবা। কার্ড ফাইনালের ডেট কখন বলো? এরপরে মঙ্গলবারে তো ক্লাস আছে আপনার, একটা ক্লাস শনিবারে আছে, তো মঙ্গলবারে টিউটোরিয়াল সহ আছে। মঙ্গলবার কি
তোমাদের আরেকটা টিউটোরিয়াল ক্লাস আরেকটা কখন আছে? একটু দেখি। টিউটোরিয়াল একটা হচ্ছে ম্যাম, আমাদের টিউটোরিয়াল একটা শনিবারে তো ম্যাম, আর একটা হলো মঙ্গলবারে। টিউটোরিয়াল আর মঙ্গলবারে না তোরে? টিউটোরিয়াল কি মঙ্গলবারে? জি লেকচার ম্যাম, হ্যাঁ ম্যাম, লেকচার মঙ্গলবারে, টিউটোরিয়াল মঙ্গলবারে। শনিবারে কি টিউটোরিয়াল আছে? শনিবারে টিউটোরিয়াল আছে, লেকচারও আছে। ও মঙ্গলবারও এরকম টিউটোরিয়াল লেকচার দুইটাই আছে? জি ম্যাম। শিওর তো? আমি তো আমার তো মনে হচ্ছে একটা দিন ছিল এরকম। শিওর ম্যাম, এটা নতুন রুটিনে শিওর। রুটিনে এভাবে দুইটা, তাহলে তো খুবই ভালো। তাহলে তোমরা মঙ্গলবার দিন কার্ড ফাইনাল দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ম্যাম। ঠিক আছে, তাহলে কার্ড ফাইনাল হবে কিসে? কার্ড ফাইনাল রিটেন এবং ভাইবা। ম্যাম রিটেন বলতে ওই গুগল ফর্মে নাকি ম্যাম কোশ্চেন আকারে? রিটেন দিলে তো তোমাদের কোনো লাভ হয় না, ভাইবাই থাকুক। রিটেন দিলে তো তোমরা দেখা যাবে যে কিছু, আবার ভাইবা যেটা হয় তোমরা একটা জিনিস সুন্দর করে বলতে পারো না, ভাইবাতে ছোট ছোট করে পড়ো। গুগল ফর্মে হবে রিটেন আর ভাইবা। দেখি তোমরা রিটেন ভাইবা দুটোটার জন্যই প্রস্তুতি দিবা। ওকে ম্যাম। ঠিক আছে, জি ম্যাম। তাহলে তোমাদের প্রস্তুতিটা হবে কিরকম? ভাইবা তো এখান থেকে পড়বা। মেইনলি হচ্ছে তোমরা, তোমাদের কাছে আগের আগের প্রিভিয়াস কোশ্চেন আছে না? আগে ম্যাম সব কোশ্চেন গুলো কালেক্ট করছি। হ্যাঁ, প্রফ কোশ্চেন গুলা বিগত 7 বছরের প্রফ কোশ্চেন, 7 টার্ম, বছর বলি নেই আমরা, দুইটা দুইটা করে হয় না, তাহলে বছর হয় হচ্ছে তিনটা বা 4। বিগত 5 বছরের কোশ্চেন ধরো, বিগত 5 বছরের কোশ্চেন গুলো শুধু সলভ করবো। ম্যাম বিডিএস এগুলো তো করলে হবে না ম্যাম? বিডিএস তাহলে একবারে তোমাদের সব কাজ হয়ে যাবে এই 10 দিন। অনেকবার এবার তোমরাই মনে হয় সবচেয়ে লাকিয়েস্ট, বেশি বন্ধ পেয়েছো। আমাদের তো অনলাইনে হচ্ছে। তোমাদের কিন্তু একটা হেমাটোলজির খাতা করার কথা। যদি অফলাইন তো ইনশাল্লাহ আমরা আশা করছি এর পরে হয়ে যাবে, তোমাদের টিকা দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা তো আশা করছি। আমি কিন্তু তখন তোমাদের সবার কাছে ইনভেরিয়েবলি হেমাটোলজির যে খাতা বানিয়েছো কিনা, কারণ হেমাটোলজিটা খাতা আমি তোমাদের কাছে চাইবো কোনটা, চার্ট গুলা আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। একটা হচ্ছে চার্ট গুলো করে তো বইয়ে লাগাই ফেলছি। কোথায় লাগিয়ে ফেলছো? বইয়ে আবার খাতাতে লাগাও। আমাকে তো খাতা দিতে হবে, বইয়ে লাগিয়ে কি হবে? একটা খাতা বানাতে হবে। এই খাতার পেছনের দিকে কিছু কাগজ অলরেডি রয়ে যাবে, যেগুলো আমি পরীক্ষার আগে এগুলো সলভ করব। তোমাদের যখন পরীক্ষা, মানে এই খাতাটা তুমি আলটিমেটলি পরীক্ষা যখন পরীক্ষার আগে, তখন আমি কিছু কোশ্চেন বলবো যখন, তখন এটা তখন হোমওয়ার্ক থাকবে ওটার আর হাফে। এখন হাফ তুমি ফিল আপ করবা। কি কি দিয়ে ফিল আপ করবা? ওই যে কাউন্ট দিয়েছিলাম, তারপরে কজ গুলা দিয়েছিলাম 4-5টা কজ, তারপরে দিলাম হচ্ছে অ্যানিমিয়া গুলা সব একসাথে, লিউকেমিয়া একসাথে। এখন এখানে রইলো হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের 2টা ডিজিজ, আইটিপি আর হিমোফিলিয়া, মানে বিটিসিটি ডিআইসি, কোনটা কোনটা বাড়ে কমে। ঠিক আছে, ওকে ম্যাম। ঠিক আছে, এই খাতাটা আমি কিন্তু ইনভেরিয়েবলি সবার কাছে চাইবো। এটা না হলে আবার তোমাদের আইটেম কমতে থাকবে, আইটেম রিপেয়ার, সব রিপেয়ার হয়ে যাবে। এই 10 দিন বন্ধে আস্তে আস্তে অল্প অল্প করে এই কাজগুলো করে ফেলবা ইনশাআল্লাহ ম্যাম। ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ঈদ মুবারক। আর তো মনে হয় দেখা হবে না। না ম্যাম, ঈদ মুবারক। দোয়া করো আমার জন্য, সবার জন্য, সবাই দোয়া করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ম্যাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।